আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি হল আগামী নভেম্বর শুক্রবার, আগামী 15 নভেম্বর শনিবার সারা বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। আগামী 16 নভেম্বর এবং 17 নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। এবং আপনার মাধ্যমে আমি বলে রাখতে চাই, এই কর্মসূচি এখানেই শেষ নয়। এই কমপ্লিট 16 এবং 17 নভেম্বরে কমপ্লিট সারা দেশ কমপ্লিট শাটডাউন পালন করার পরে আমাদের আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফ্যাসিস্টের পদত্যাগের দাবিতে আমরা বাংলার জনগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস সরকারের পতন না করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এর সংগ্রাম চলবেই চলবে। কেবল তো শুরু হয়েছে আতঙ্ক। রাস্তার রিক্সাওয়ালা প্রতিরোধ করছে, কাজে প্রতিরোধ যখন শুরু হয় তখন পালাবার গলি খুঁজে পাওয়া যায় না, অলিগলিও মনে হয় অন্ধকার। কাজে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এক লকডাউনে, ঢাকা শহরের লকডাউনে মাথা খারাপ হয়ে গিয়েছে, উন্মাদ প্রায় হয়ে গিয়েছে। আর এই 2 দিনের শাটডাউনের মধ্য দিয়ে তারা কি হবে আমি জানি না, তবে আমাদের এই দল হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ জানে আন্দোলন করতে, এই আওয়ামী লীগ জানে সংগ্রাম করতে। এই আওয়ামী লীগের ভুলে গেলে চলবে না। ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, 2,62,00,000 আমাদের দলীয় পদধারী নেতা কর্মী রয়েছে, কেন্দ্র থেকে, ঢাকা থেকে, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম কমিটি। আমরা যদি মাননীয় নেত্রী শেখ হাসিনা যদি বলে ঢাকায় আসো, 2.5 কোটি মানুষ নয়, 1 কোটি মানুষ যদি ঢোকে ঢাকা, কোথায় যাবেন আপনারা? সময়ের অপেক্ষা করুন। আমি দেশবাসীকে বলতে চাই, আমরা আপনাদের প্রিয় দল হিসেবে আমরা আপনাদের বুকের ভিতরের কষ্ট আমরা বুঝি। আজকে কি আত্মহারা হয়েছে, কি খুশি হয়েছে মানুষ। সুলতানুর রহমান কত মেসেজ যে দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে, সেটি সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা, প্রশাসনের লোকেরা, সাধারণ মানুষেরা। কাজেই তাদেরকে নিয়ে তাদের কষ্ট আমরা বুঝি, সেই কষ্টকে অনুধাবন করে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আমাদের নেতা কর্মীরা যারা অর্ধাহারী, অনাহারী, আত্মগোপনে রয়েছেন, সেই মানুষগুলি ছাপিয়ে পড়েছেন। তাদের নেতা হলো শেখ হাসিনা। তাদের নেতা হলো শেখ হাসিনাকে দেশে সসম্মানে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে। এই একটি শপথ, আরেকটি শপথ হলো এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের কবর রচনা করা।
আপনি বলছিলেন যে লকডাউন একটি ইয়েলো কার্ড আপনারা মাত্র দেখিয়েছেন, তো রেড কার্ড কবে দেখাবেন? ইনশাআল্লাহ অপেক্ষা করুন। নিশ্চয়ই আপনিও প্রারম্ভিক কথায় বলেছেন, এক অভূতপূর্ব লকডাউন দেখলো বাংলাদেশ, সারা বিশ্ব। নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ইয়েলো কার্ড দেখানোর মধ্য দিয়ে তারা রেড কার্ড দেখানোর সময়ের অপেক্ষায় আছে। বাংলাদেশের জনগণ ইউনূস সাহেব জীবনে কোনোদিন কোন আন্দোলন সংগ্রাম দেখেননি বা করেননি। বাংলাদেশের মানুষ কখন যে ক্লিক করে, স্পার্ক করে, এটা বলা যায় না, এটা দিন তারিখ ক্ষণ দিয়ে বলা যাবে না। কাজেই কিন্তু আমরা এই মাঠের মানুষ হিসাবে আমরা বুঝতে পারি, আমরা আবহাওয়া দেখে বুঝতে পারি। কাজেই আমরা বিশ্বাস করি যে সেদিন বেশি দূরে নয়। মনে রাখবে, এই দল ডিসেম্বর মাস বিজয়ের মাস বাঙালি। এই বিজয়ের মাসে পাকিস্তানি শক্তি দল, পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা 85,000 সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিলাম। বাধ্য করেই আমরা জননী জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। কাজে অবশ্যই সেই বিজয়ের মাসে আমাদের বিজয় সুনিশ্চিত করার জন্যই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের যুদ্ধ, গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ, আমরা সংবিধান রক্ষার যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবেই নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটি সুন্দর শেখ হাসিনার সেই সুন্দর বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে রেখে মৃত্যুবরণ করার জন্যই আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যেই এই লকডাউনে যে পরিমাণ গণসমর্থন দেখলাম, আমি এখানে করেছি লকডাউনে গণজোয়ার, মানুষ নীরবে একটা নীরব বিপ্লব করে দিয়েছে বলা যায়। তো এত অল্প সময়, 15 মাস আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, এত অল্প সময়ের মধ্যে কিভাবে এই এত বিপুল পরিমাণ জনসমর্থন আপনারা ফিরে পেলেন? দেখেন, আমি আপনাকে কি বলবো বলেন, কি বলবো বলেন। একজন লোক আছেন, তিনি নাকি ইউনূসের প্রেস অ্যাডভাইজার, কি নাম, অনেক ব্যঙ্গ নাম আছে। আমি সেই ব্যঙ্গ নাম উল্লেখ করতে চাই না কোনো মানুষকে। আমি বলবো তার নাম নাকি মাহফুজ। তিনি বলছেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে রাস্তাঘাট সব বন্ধ, জনগণ শূন্য, এতে কি প্রমাণ করে? বুঝেননি আপনারা? প্রধান উপদেষ্টা দুপুরে বক্তৃতা করবেন, সেই তার ভাষণ মনোযোগ দিয়ে শোনার জন্য তারা বাড়িতে অপেক্ষা করছে। এটা বলেছে এই শিক্ষিত বর্গের সাথে, হ্যাঁ, এটা বলেছে প্রেস সেক্রেটারি শফিকুল আলম। প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এখন এই শিক্ষিত বর্বরদের কি বলবো বলেন? আর এই বর্বরদের জন্য কি কথা আছে এরা শুনতে চায় না। আমি আগেই বলেছি যে চোরান আসলে ধর্মের কাহিনী। আমি শুধু আপনাকে বলবো যে তারা বুঝতে চায় না মানুষকে, বুঝবে, অপেক্ষা করতেই হবে তাদেরকে। এবং যত মানুষের জীবন দিয়েছে, আমাদের নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে
বোনকে রেপ করেছে, আমরা আমাদের প্রিয় তীর্থ স্থান, বাঙালি জাতির তীর্থস্থান, ঐতিহাসিক 32 নম্বর গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এর বোঝ হবে, কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে, কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে। এই দিন নয়, আরো দিন আছে ইনশাল্লাহ। এমনিতে শাটডাউন যেই মানে রবি সোমবার যে শাটডাউন ঘোষণা করছেন, এটার মূল পরিকল্পনাটা কি রকম, কিভাবে মানুষ এই শাটডাউন পরিকল্পনাটি বাস্তবায়ন করবেন, সেটি যদি একটু বিস্তারিত করে বলতেন মানুষের সুবিধা হতো। সারা দেশ বন্ধ থাকবে। তবে আমি আপনাকে পেয়ে আজকেই প্রথম, আজকে বিকেলে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী। নানক ভাই, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি জি জি, হ্যাঁ ফিরে এসেছে, বলুন। যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক কিছু আছে যা বলা যাবে না, তবে এটুকু বলতে পারি আপনাকে যে অনেক সময় হয় যে আমাদের অনেক সময় এমন হয় যে কর্মীরা, সাধারণ কর্মীরা এগিয়ে যায়। কাজে সাধারণ কর্মীরা কিন্তু নেমে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে এই জনতার উর্বি বাবা। এটাও কোথায় গিয়ে আসতে পড়ে, কোথায় গিয়ে ধ্বংসলীলা নিয়ে নেমে যায়, কেউ আমি আগে বলতে পারবো না। কাজে আমি বলতে চাই আপনার মাধ্যমে, সেটি হলো যে অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে, এই অত্যাচার নির্যাতনের পথ থেকে যদি সরে না যায়, তাহলে আমরা কতক্ষণ বলেন লাঠির সামনে, বন্দুকের সামনে, অস্ত্রের সামনে আমরা শুধু কান পোড়াই বাজিয়ে যাব, তাবলার ডুগডুগি বাজিয়ে যাব? এই পার্টি কি সেই পার্টি? 14 মাস আমরা সহ্য করেছি, আর সহ্য করব না। নিশ্চয়ই আজকে ঢাকার পার্শ্ববর্তী এলাকা মিছিল এবং হাতে কি দিয়ে নেমেছে নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুলতানা রহমান। এই দল কিন্তু বাঁশের লাঠি দিয়ে যুদ্ধ শুরু করেছিল বঙ্গবন্ধুর ডাকে। সেই বাঁশের লাঠি কিন্তু একদিন পাকিস্তানি সেনাবাহিনীকে, সেই বাঁশের লাঠি কিন্তু মারণাস্ত্র হয়ে দেখা দিয়েছিল। কাজে আমাদেরকে তারা কি বলছে, আমরা হাতে লাঠি তুলে নেব? আমরা যদি হাতে লাঠি তুলে নেই, তার জন্য কারো ভালো হবে না। জি, আপনার কর্মীরা তো চায় শাটডাউনের পরে, তারা বলছে যে লকডাউন হলো গিয়ে নমুনা, এরপরে যমুনা। তারা চায় মার্চ ফর যমুনা। আমি দ্বিমত পোষণ করছি না আপনার সঙ্গে। তারা এটা দিলে খুব খুশি হতো, কিন্তু এই শাটডাউনটা তারা খুশি হয়েছে এবং তারা নেমে পড়েছে। এই 2 দিন
কাল এবং পরশু 2 দিন প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ এই কর্মসূচিকে সফল করার জন্য, তারপরে শাটডাউন সফল করবে, তারপরে আমরা 3য় ধাপের কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। জি, আপনি বলেছেন যদিও যে কোনো দিনক্ষণ নাই, আমরা তো আওয়ামী লীগের যখন মাঠের রাজনীতি আওয়ামী লীগ করে, বিরোধী দলে থাকে, আন্দোলন করে, সেই আন্দোলনের স্ট্র্যাটেজি আমরা তো বুঝি, দেখেছিও আগে, বা আওয়ামী লীগ বারবারই দেখিয়েছে যে তারা বিরোধী দলে কতখানি শক্তিশালী। তো সেইখান থেকে একটা টাইমলাইন কি আমাদেরকে দিতে পারেন যে কত দিন নাগাদ এরকম আপনারা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেন? তাই তো সতর্ক হয়ে যাবে সুলতানা বাবা। আচ্ছা, এটা বলা যাবে না, আপনাদের কর্মীরা এতটা উদ্দীপ্ত হলো কিভাবে করে? ধরেন আমরা দেখলাম ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা গাছ কেটে ব্যারিকেড তৈরি করেছে, বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলেছে ঢাকার বাইরে, একদম পুরো বাংলাদেশে তারা এই লকডাউনের জন্য, মানে ঢাকাকে সত্যি সত্যি তারা আলাদা বিচ্ছিন্ন করে দিতে পেরেছে। তাদের এই উদ্দীপনাটার মূল মন্ত্রটি কোথা থেকে এলো? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের পাশাপাশি আপনাকে প্রশ্ন রেখেই আমার কথা বলতে চাই। ঢাকা কুমিল্লা মহাসড়ক, এই মহাসড়কের একটি গার্লস স্কুলের মেয়েরা এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে স্লোগান দিচ্ছে, তাদেরকে কারা উদ্বুদ্ধ করলেন? একটি 9ম শ্রেণীর ছাত্র শেষে 32 নম্বরে ঢুকেছে, পুরাকীর্তির নিদর্শন হিসাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সে একটি ইট দিয়ে গিয়েছে তার স্কুল ব্যাগে। কেউ তাকে বলেছে না, বলেনি, তার বিবেক তাকে নিয়ে গিয়েছে। আপনি বলেন ঢাকা ভাঙা, এই যে হাইওয়েতে, নিশ্চয়ই আপনি ছবি দেখেছেন কিনা আমি জানি না, ছোট্ট ছোট্ট শিশুরা ঢাল এবং সুরকি নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে। কেউ কি বলেছে? কেউ বলেনি। তবে এই যে নেমেছে শিশুরা, এই যে স্কুলের মেয়েরা নেমেছে, এইটাই জানেন একটি গণবিস্ফোরণের একটি পূর্বাভাস, একটি পূর্ব লক্ষণ। আমাদের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আপনাকে বলে রাখছি, আপনাকে আবার যেদিন বাংলাদেশে গণবিস্ফোরণ করবে সেদিন আপনাকে এটি স্মরণ করিয়ে দিয়ে বলবো যে আপনি বারবার দিন তারিখ ক্ষণ জানতে চেয়েছেন, আর আমি বলেছিলাম যে এই ছাত্রীরা, কোমলমতি ছাত্রীরা নেমেছে, এই কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢাল সূর্যে নিয়ে নেমেছে। ওই 9ম শ্রেণীর যে বাচ্চাটি, ছেলেটি 32 নম্বরে এসেছে। যে কোমলমতি ছাত্ররা মোহাম্মদপুরের স্কুলে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছে, সেই কোমলমতি ছাত্ররা কি বলতে চায়, কি জানান দিতে চায়? কাজেই আমি আপনাকে সেই দিন মনে করিয়ে দেব যে দিস ওয়াজ দি সিগন্যাল ফর এ গেটার অ্যান্ড সাকসেসফুল মুভমেন্ট। নানক ভাই, আপনার এখানে যুবলীগের একজন ইকবাল হোসেন, কুমিল্লা যুবলীগের, আপনার কাছে প্রশ্ন রেখেছে যে শেখ হাসিনার জন্য তারা মানে কি বলে এটাকে, যাকে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে লকডাউন সফল হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, অনেক নেতাকর্মী অর্থের অভাবে মানে মুভ হতে পারছে না আর কি।
দুঃখিত, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। মানে টাকার অভাবে অনেকেই মুভ করতে পারছে না, কর্মসূচিগুলো আরো ভালোভাবে জয়েন করতে চায় তারা আর কি। না, আমি জানি না উনি কোন উপজেলা বা ওনার এলাকার সংসদ সদস্যকে। আমি জানতে পারলে আমি খুব খুশি হতাম, আমি খুব ভালো উত্তর দিতে পারতাম। সরি, কুমিল্লা কোথায়, কোন উপজেলা? কুমিল্লা সদর। যাই হোক, আমি বলবো, আমি তো আগেই বলেছি যে আমাদের নেতা কর্মীরা অর্ধাহারি অনাহারি দিন কাটাচ্ছে। আমিও ওই ভাইকে, আমার ছেলের ভাইকে আমি বলবো, বন্ধু, সহযোগিতা ভাই, আমি কিন্তু একটি মানুষ যে ৭৫-এর ১৫ আগস্টের পরে প্রায় ১৮ মাস আমি কারাগারে ছিলাম। কাজেই এবং আমি লড়াই সংগ্রাম করা মানুষ। দলের এমন কিছু কিছু সময় আসে যখন এই বিভিন্ন সংকটে পড়তে হয়। সেই সংকটগুলি আমাদের, আপনাকে, আমাকে, সবাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, আমাদেরকে উঠতে হবে। এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। জি, এমনিতে আমরা দেখলাম গতকাল যখন লকডাউন হচ্ছে ঢাকার বাইরে, সেনাবাহিনীর সামনেও তারা বিক্ষোভ করেছে, সেনাবাহিনী কিছু বলেনি। সেনাবাহিনী কি তাদের অবস্থানটি বদলাচ্ছে? আমি এই বিষয়টি স্পর্শকাতর বিষয়, আমি বলবো না, তবে আমি একটি কথা বলবো। দেখেন, এই সরকার কত বড়, দেশ ধ্বংসকারী একটি সরকার। পুলিশকে ধ্বংস করেছে, ২৩০৮ জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করে ক্ষমতা আসার জন্য। আনসার ব্যাটালিয়নের বহু মানুষকে হত্যা করেছে, কারাগারে রয়েছে। সেনাবাহিনী, সিভিল প্রশাসন ধ্বংস করেছে। সর্বশেষ ছিল আমাদের আশা ভরসার স্তর সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে যে আদালতে, যে অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অপরাধীদের বিচার হয়েছে, সেই আদালতে সেনাবাহিনী চৌকস কর্মকর্তাদের নিয়ে এসছে। এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যেতে পারে না। তারা দেশ পার্টিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী, তাদেরকে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে? কাজে আমি বলবো, এটি বন্ধ করুন। আর সেনাবাহিনীর বিষয় যে তাদের রোলের ব্যাপারে যে কথা বলেছেন, এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের আভিজাত্য, তাদের আত্মমর্যাদা নিয়ে থাকবে। কোনোভাবেই যেন তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয়, সেটি আমার প্রত্যাশা। মানে আপনি জানেন যে বাংলাদেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই, এবং তারা সরকারের আজ্ঞাবহ হিসেবেই কাজ করছে গণমাধ্যমগুলো। এই বিষয়ে কি আপনারা, ধরেন সোশ্যাল মিডিয়া এখন মানুষের বিকল্প গণমাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কোনো একটি খবর মানুষ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছে। তো অনলাইনে কি আপনাদের কার্যক্রম সমন্বয় করার কোনো প্রক্রিয়া, কোনো পরিকল্পনা কি আছে নাকি? আমরা চেষ্টা করছি সমস্ত যে পরিস্থিতি, আপনি জানেন যে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমগুলি এই বিএনপি জামাত দখল করে নিয়েছে এবং সাংবাদিকদেরকে কারাগারে নিক্ষেপ করেছে, হত্যা মামলায় আসামি করেছে, কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কাজেই সংবাদ, একটি পত্রিকায় গত 14 মাসে আপনি দেখাতে পারবেন না যে কোন পত্রিকায় 1 ইঞ্চি নিউজ করেছে আওয়ামী লীগের
আওয়ামী লীগের কোন কার্যক্রমের উপরে। কিন্তু আপনি দেখেন এই অবৈধ ইউনুসের সাথে যে উপদেষ্টা রয়েছেন, আমি নাম উল্লেখ করে তাদেরকে খাটো করতে চাই না, কই সংবাদের স্বাধীনতা চায়, সাংবাদিকতার স্বাধীনতা চায়, শেখ হাসিনা নাকি স্বাধীনতা দেয় না, তারা কোথায়? সেই সব ব্যক্তিগুলি কোথায়? সেই ব্যক্তিগুলি যখন মুখ দেখি যে ইউনুস সাহেবের চারিদিকে বসে আছে উপদেষ্টা হিসাবে, তারা তো কথা বলে না। তারা তো আজকে স্বাধীনতার কথা বলে না, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে না, সাংবাদিকের স্বাধীনতার কথা বলে না। তারা তো আজকে সাংবাদিকরা ধুকে ধুকে মরছে কারাগারে, তাদের কথা বলে না। কি লজ্জা! এই মানুষগুলি তো বড় বড় জ্ঞান দান করেছে অনেকে, এরা জ্ঞান পাবে, এদেরকে কেউ চিনতে পারেনি। চিনেছিলেন একজন, তার নাম শেখ হাসিনা। ইউরোপকে দেশের মানুষ চিনতে পারে নাই, ইউরোপকে চিনেছিলেন, তার নাম শেখ হাসিনা। ইউরোপকে দিয়ে সতর্ক দিয়েছিলেন। তখন মানুষ তখন একটু ধোকায় পড়ে গিয়েছিল যে কি ডক্টর ইউনূস কি আসলে তাই? বাস্তবে তাই দেখা গেল। আমার মনে পড়ে তিনি একবার রাজনৈতিক দল করতে এসেছিলেন, সেই রাজনৈতিক দল করতে এসে কি লজ্জাজনক ভাবে বিদায় নিয়েছিলেন। এই এনজিরা এখন মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখে খুব শর্টকাট, আই লাভ ইউ বলে মোবাইলে মেসেজ দিয়ে, আর ইউনূস সাহেবও তেমনি ভাবে মোবাইলে মেসেজ দিয়ে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। আসেন না, একটি দল নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসেন, নির্বাচন দেন। আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ যদি 2/3 মেজরিটি না পায়, আপনার ইন্টারনেটটা আবার, জি আপনি বলছিলেন যে নির্বাচনের কথা বলছিলেন, আওয়ামী লীগ 2/3 মেজরিটি পাবে। একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইউনূসের পদত্যাগের পর গঠন করে যদি একটি শতভাগ ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হয়, সেই নির্বাচনে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ 2/3 মেজরিটি নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বাংলার জনগণ না দেয়, তাহলে আমি রাজনীতি থেকে নাকে খত দিয়ে বিদায় দেব। তো তারা তো ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, এই ঘোষণা আজকেও ডক্টর ইউনূস দিয়েছেন। তো নির্বাচন হলে আপনারা কি করবেন? বিষয়টি হলো, নির্বাচন করব, আওয়ামী লীগকে দিয়ে ভয় এত কেন? শেখ হাসিনাকে দিয়ে এত ভয় কেন? আসেন না, আমি যে কথা বললাম, আসেন নির্বাচন করেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচন করবে নৌকা মার্কা নিয়ে। আসেন, কার পায়ের তলের মাটি কি আছে আমরা একবার দেখে নিই। জনগণ কার সাথে আছে একবার দেখে নেই। ফ্যাসিস্ট বলেন, খুনি বলেন, নির্বাচন দিন,
নির্বাচনে জনগণ তার রায় দেবে কে ফ্যাসিস্ট, কে খুনি, কে ক্ষমতা দখলকারী, কে দেশের নির্মাণকারী, কে দেশকে স্বপ্ন দেখিয়েছেন, তরুণ সমাজ, ছাত্র সমাজকে, কে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল বিশ্বে। কোথায় বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গেলে কি সম্মান, ব্রিটিশ প্রধানমন্ত্রী এসে হাঁটু গেড়ে চেয়ারের হাতল ধরে মায়ের কাছে এসে যেমন মমতা বই মায়ের কাছে যেমন ভাবে বসে হাঁটু গেড়ে বসেছে, এই দৃশ্য আমরা দেখিনি, এই দৃশ্য বাংলার জনগণ দেখেনি। আর উনি যখন সেই লন্ডনে গিয়েছে, লন্ডনের প্রাইম মিনিস্টার অফ ইউকে তাকে সময় দেননি 5 মিনিটও। লজ্জা নেই, বেহায়া। উনি যখন সর্বশেষ গেল কোথায়, ইটালি, উনি ইটালিতে গেলেন, কি লজ্জাস্কর। উনি গিয়ে ইটালির পৌরসভার মেয়রের সঙ্গে, সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে গিয়ে দেখা করেন। কোথায় সে নিয়ে গিয়েছে বাংলাদেশকে, আর প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করার সময় পেলেন না। লজ্জা সরম বলতে কোনো লজ্জা সরম নেই, কিন্তু তার লজ্জা থাকুক আর না থাকুক, বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা কোথায় গিয়ে পৌঁছেছে। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় গেলে বাংলাদেশের পাসপোর্টটা দেখলে কপাল ঘুচকে একটা পাশে রেখে দেয়, টেবিলের এক পাশে। কোথায় নিয়ে পৌঁছেছে এই সুন্দর দেশটি, কত সুন্দর দেশটি, সেই সুন্দর দেশটি ধ্বংস করে দিল। বিশ্বে আত্মমর্যাদাকে ভুল লক্ষিত করলো এই ইউরোপ। কাজে এখনো সময় আছে শেখ হাসিনার প্রতি মানুষের, শেখ হাসিনায় আস্থা, শেখ হাসিনার হাতে যদি আবার ফিরে আসে বাংলাদেশ, আমরা কথা দিতে পারি এই পরিস্থিতি মধ্য দিয়েও শেখ হাসিনা আবার দেশকে সঠিক ধারায় এগিয়ে নিয়ে যাবেন। এবং আজকে মাঠে বিএনপি কে খুব একটা দেখা যায়নি, জামাতি মাঠ দখল করে রেখেছিল। বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি দেখছেন? এটি এই মুহূর্তে আমার জায়গা থেকে বলা মুশকিল, বলাটা ঠিক হবে না। আমার মনে হয় আচ্ছা, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের লকডাউন ঘোষণা শুনে বলেছিলেন তার নাকি হাসি পায়। জানি না এখন উনি কি বলবেন। আচ্ছা, এখন ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি, যে আপনি তো বলেছিলেন যে লকডাউনে হাসি পায়, আপনার কি মনে হয় এখন আপনার কেমন হাসি পাচ্ছে? এখন আপনি হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে? জিজ্ঞাসা করতে পারেন তাকে। আমি কিছু বলতে চাই না এই ভদ্রলোক সম্পর্কে। এমনিতে বিএনপির সঙ্গে কি কোনো বন্ধুত্ব হতে পারে আওয়ামী লীগের? কঠিন প্রশ্ন করেছে। এক্ষেত্রেও আমি বলবো দেখা যাক। তার মানে কিছু সম্ভাবনা আছে। আগে হলে তো একদম জ্বালাও পোড়াও জ্বালাময়ী বক্তৃতা দিয়ে দিতেন। না দেখেন, আমি কিন্তু অনেক কিছুই বলতে পারি, আমার রিজার্ভেশনের কথা আমি বলতে পারি, অনেক কথা বলার রয়েছে। কারণ 21 আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছে বিএনপি জামাত জোট সরকারের সময়।
আমরা দায়ী করি খালেদা নিজামী তারেককে। আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে করেছিল, আর্জেন্ট গ্রেনেড ব্যবহার করেছিল বিএনপি। এই বিএনপি এবং তারেক রহমান লন্ডন থেকে 2024 সালের 5ই আগস্টের পরে টেলিফোন করে করে তার নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় নাম ধরে ধরে অমুকের বাড়ি আগুন দাও, অমুকের বাড়ি আগুন দাও, অমুকের বাড়ি আগুন দাও, অমুকের বাড়ি লুট করো, 32 নম্বরে ভেঙে ফেলো। এগুলো তো আছে আমাদের কাছে, আমরা আলাপ আলোচনাও করবো না। ওরা আলোচনার প্রশ্ন আসে না। অনেকের অভিযোগ আছে এই যে 5ই আগস্টের পরে ধরেন বিএনপি কর্মীরা নেতারা আপনাদের বিরুদ্ধে, আপনাদের কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিয়েছে, এগুলি সবে বিএনপির কর্মীরা করেছে, জামাত ইসলাম তো করেনি। এখন জামাতের কাছেই নাকি আপনাদের অনেকের নেতাদের ব্যবসা বাণিজ্য জামাত নাকি পাহারা দেয়। আমার এরকম কিছু জানা নাই, তবে প্রথম অংশ যেটা বলেছেন এটার সঙ্গে আমি একমত। ওই যে প্রথম আমিও যে কথা বলেছিলাম যে লন্ডন থেকে ফোন করে করে আমাদের নেতাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের মানুষগুলিকে হত্যা করেছে। আবার পাশাপাশি ভাবে এই হত্যা মামলায় কাকে কাকে মূল আসামি করবে, খুব তারেক রহমান সাহেব লন্ডন থেকে এই নির্দেশনা দিয়ে কাজগুলি করেছেন। কেন করেছেন, কি কারণে করেছেন? আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগকে যদি মামলায় ব্যস্ত রাখা যায় তাহলে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হবে। দেখেন, দেখুক তারেক রহমান কোন পথে তার উদ্দেশ্য চরিতার্থ হবে। আমরাও দেখব, আমরাও দেখছি। এখন আপাতত তো মনে হচ্ছে তাদের সব স্বপ্ন ভেস্তে যাচ্ছে। আমি এখনই, আপনি বলতে পারেন একজন সাংবাদিক হিসেবে, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, কিন্তু আমি এখনই বলবো না, আমি শুধু বলবো যে দেখা যাক। বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, মানে ধরেন কালকে মানুষ লকডাউন যেভাবে করে নীরবে সমর্থন দিয়েছে, আওয়ামী লীগে কেন ভরসা, আওয়ামী লীগের উপরই মানুষের আস্থা কেন? দেখেন, আমি যদি ঢাকার কথা বলি, আপনি নিজেও জানেন, আমি ঢাকা হয়তো জানেন, আমি ঢাকা মহানগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকা, আমি 3বার নির্বাচিত সংসদ সদস্য এমপি। আমি যদি ফিরে তাকাই, 2008 সালে প্রথম যখন নির্বাচন করেছিলাম, আমি কি কোন মোহাম্মদপুর আদাবর আগারগাঁওকে পেয়েছিলাম, আমার ঢাকা 13কে। সেই মোহাম্মদপুর আদাবর আগারগাঁও নিয়ে যে ঢাকা 13 নির্বাচন এলাকা, সেই 13কে আমি কোথায় রেখে এসেছি? সেই ঢাকা 13 যা আমি রেখে এসেছি, এই 14 মাসে কি সেখানে আছে? যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি যা রেখে এসেছিলাম তা কি গচ্ছিত আছে? যে রাস্তা আমি রেখে এসেছিলাম, যে সুন্দর মসজিদ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি রাতে ঘুরে বেড়াতাম সুলতান রহমান।
আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখনও রাতে আমি ঘুরে ঘুরে একবার ঘুরে না বেড়ালে, আর রাস্তার পাশে আমার রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা যেখানে বসে চা আর ছোট পাউরুটি খাচ্ছে, সেখানে বসে আমি চা, ওদের সঙ্গে বসে চা না খেতে পারলে আমি রাতের বেলা আমার ঘুম হতো না। সেই মোহাম্মদপুর এলাকায় দেখেছি রাত্র 12টা, 1টা, 2টা, 3টার সময় মহিলারা হেঁটে যাচ্ছেন, অল্প বয়সী মহিলারা। একদিনের একটি ঘটনা বলে শেষ করব, আল্লাহকে হাজির নাজির করে। আমি একদিন আদাবরের মধ্য দিয়ে যাচ্ছি, তখন রাত প্রায় 1:30 বাজে। দেখি একটা মহিলা একটা হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম, এই দাঁড়া করাও, ওই মহিলার কাছে গিয়ে দাঁড়া করানোর পরে আমি নামলাম। আমি বললাম, এই যে আপা, আপনি যে একা একা হাঁটতেছেন, আপনার ভয় করে না? এই রাস্তায়, পুরো রাস্তাটায় আর কোনো লোক নাই। বলে যে কেন ভয় করব? কিসের ভয় করব? বাঘ আছে এখানে? আমি বললাম, না, এখানে তো বাঘ থাকার কোনো কারণ নেই। গুন্ডা পান্ডা সান্ডা আছে না, কয় ওদের জন্য বড় একটা বাঘ আছে এই আমাদের এলাকায়। তো আমি বললাম, কে সেই বাঘটা কে? ওই এখানে একজন নানক আছে, সে আমাদের পাহারা দেয়, কোন গুন্ডা পান্ডা সান্ডা এখানে দাঁড়াতে পারে না। কাজে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম মাত্র। তো আমি শুধু বলবো হারিয়ে গেছে। এমনি ভাবেই আমি উদাহরণ দিলাম ঢাকা 13 থেকে, সারা ঢাকা শহরটাকে নতুন সাজে সাজিয়েছিলাম আমরা এমপিরা। কেন আমাদের চাইবে না? আমাদের সময় তো খুন হয় নাই, আমাদের সময় তো এরা এত খুন খারাপই হয়নি, আমাদের সময় তো মানুষ শান্তিতে ঘুমিয়েছে। আমাদের সময় 2008 সালের আগে বিদ্যুৎ ছিল না, অন্ধকারে ছিল। আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে, শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছেন ঘরে ঘরে। ওয়াসার লাইনে পানি ছিল না, আমরা সুপেয় পানি দিয়েছি। ওয়াসার ব্যবস্থা ভালো ছিল না, ড্রেনেজ সিস্টেম ছিল না। বৃষ্টি হলে হাঁটু সমান কোমর সমান পানি দিয়ে মহিলাদের চলতে হতো বা মানুষদের চলতে হতো। সেই মোহাম্মদপুর এলাকায় তো 1 ফোঁটা পানিও দাঁড়ায় না। তো মানুষ আমাদেরকে অবশ্যই শেখ হাসিনাকে চাবে। এই সব কিছুই হয়েছে, তার পিছনের কারিগর, নেপথ্য কারিগর শেখ হাসিনা এবং শেখ হাসিনা। আমি শেষ করব, সেটা হচ্ছে আপনারা কি ধরেন নিশ্চয়ই নিজেরা নিজেদের জিজ্ঞাসা করেন, সেইখানে আপনারা অতীতের ভুলগুলো চিহ্নিত করেছেন কিনা, এবং সেই ভুলগুলো ভবিষ্যতে কিভাবে অ্যাড্রেস করবেন? একদম সুলতানা রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার মনের ভিতরে একটা সুন্দর প্রশ্ন করেছেন। মেনি থ্যাঙ্কস। দেখেন, দীর্ঘ 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম। অনেক সময় হতো কোনটা কাক আর কোনটা কোকিল চিনতে পারতাম না, কোনটা কালো আর কোনটা সাদা হয়তো চিনতে পারতাম না।